সাবিত্রী, চারিদিকের পরিস্থিতি মোটেও সুবিধের মনে হচ্ছে না। তুমি ঘরের দরকারি জিনিসপত্রগুলো তাড়াতাড়ি ভেতরে নিয়ে সবকিছু ভালো করে গুছিয়ে নাও। সকাল থেকেই দুর্যোগের মেঘ দেখে আমার একদম মনটা ভালো লাগছে না। কতদিন ধরে এভাবে চারদিকে শুধু ঝড় বৃষ্টি চলছে, আর কতদিন এরকম ভাবে চলবে বলো তো? আমি তো এর শেষ কিছু বুঝতে পারছি না সাবিত্রী। আমাদের এই প্রকৃতির ওপর তো মানুষের হাত নেই। ওপরওয়ালা নিজে যা ভালো মনে করবেন সেটাই হবে। তুমি কিছু একটা ব্যবস্থা করো, না হলে আমাদের বিপদ হবে। সেই কবে থেকে তোমার বাইরে কোনো কাজ নেই, ঘরের চালের হাঁড়িতেও এক ছটাক দানা পানি অবশিষ্ট নেই। তুমি অমন করে চিন্তা করো না সাবিত্রী। এই ঝড়ের অবসান না হলে আমরা বাইরে বের হতে পারবো না। ঘরে যা আছে তাই চলুক। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো আমাদের এবারে না খেয়ে মরতে হবে। ঘরের চারদিকে চাল দিয়ে জল পড়ছে। তুমি একটু বাইরে গিয়ে অন্তত চালের খড়টা ঠিক করো। ঘরের বাইরে এখন বাতাসের বেগ চলছে। এই অবস্থায় খড় ঠিক করা যাবে না। আগে আমরা এই কঠিন দুর্যোগ থেকে নিজেদের বাঁচাই, তারপর খাবারের একটা ব্যবস্থা করা যাবে। গোপাল ভাই, আমরা বাইরে বিপদের মুখে দাঁড়িয়ে আছি ভাই। আমাদের একটুখানি আশ্রয় জায়গা দিলে সাহায্য করো গোপাল ভাই। রতন দাদা, আপনার এই মাঝরাতে এই কড়া ঝড় বৃষ্টির মধ্যে নদী পার হয়ে কোত্থেকে আসছেন? আপনারা আর এক মুহূর্ত বাইরে না দাঁড়িয়ে ভেতরে চলে আসুন। গোপাল ভাই, আমরা এই পথ দিয়ে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম, কিন্তু হুট করে এমন বাতাস শুরু হলো যে আমরা আর সামনে আগাতে পারলাম না। রতন দাদা, আপনার এই এসে বসুন। হাত মুখ মোছবার জন্য সাবিত্রীকে কাপড় দিতে বলছি, কিন্তু আপনার সাথে খাঁচায় ওগুলো কি এত জোরে ডাকছে কেন? গোপাল ভাই, আমি একজন সাধারণ মোরগ ব্যবসায়ী। এই খাঁচায় আমাদের ব্যবসার অনেকগুলো তাজা মোরগ রয়েছে। এগুলো বাইরের বৃষ্টিতে ভিজলে ঠান্ডায় সব মারা যাবে, আমাদের ক্ষতি হয়ে যাবে। আপনারা ওসব নিয়ে একদম চিন্তা করবেন না রতন দাদা। আপনি মোরগের খাঁচাগুলো আমাদের ঘরের পাশের ওই খালি রান্নাঘরের যত্নের সাথে রাখবার ব্যবস্থা করে দিন। চান্দু, তুমি একটুখানি দাঁড়াও তো ভাই। কান পেতে শোনো তো, এই গোপালের ঘরের বাড়ির ভেতর থেকে এতগুলো মোরগের ডাক কেন একসাথে আসছে শুনি? কানাই বাবু, আমি তো অনেকক্ষণ ধরেই এই আওয়াজটা পাচ্ছি। গোপাল তো কোনোদিন নিজের ঘরে এমন পাখি পোষেনি। চলুন ওর উঠোনে গিয়ে আসল ঘটনা জেনে আসি। কানাই বাবু, আপনারা এই সকালবেলায় আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে রইলেন কেন? কোনো দরকারি কথা আছে কি বাবু? আপনারা ভেতরে এসে বসুন। গোপাল, তোমার তো নিজের ঘরে কোনোদিন কোনো মোরগ ছিল না। আজকে সকাল হতে না হতেই তোমার রান্নাঘরের দিক থেকে এত মোরগের ডাক আসছে কেন বলো তো? বাবু, গত রাতে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন রতন দাদা নামের একজন ভিনদেশি মোরগ ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে আমাদের এই নদীর পাড়ের ঘরে আশ্রয়ের জন্য এসেছিলেন। গোপাল, তুমি এই গ্রামের মানুষ হিসেবে আমার একটা কথা ভালো করে শুনে রাখো। এভাবে ভিনদেশি কোনো মানুষকে না জেনে শুনে নিজের ঘরের ভেতর আশ্রয় দিও না। কানাই বাবু একদম ঠিক কথাই বলেছেন গোপাল। আজকাল কত মানুষ কত রকম ক্ষতি করার জন্য চারিদিকে ঘুরে বেড়ায়। এই ভিনদেশি ব্যবসায়ীদের মনের ভেতর কি আছে তা কে জানে। সরলা, তুমি খাঁচার দরজাটা খোলো তো। আমাদের এই মোরগগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছে। কালকে রাতের কড়া ঠান্ডা বাতাসে এদের শরীরটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে। আমি তো খাঁচা ছুঁয়েই বুঝতে পারছি আমাদের এই এতগুলো ভালো মোরগের গা একেবারে আগুনে পুড়ছে। সবকটারই জ্বর এসেছে। এখন আমরা এই ভিন দেশে এতগুলো অসুস্থ পাখি নিয়ে কিভাবে সামনের পথে রওনা দেব সরলা? এগুলোকে হাটে না তুলতে পারলে তো আমাদের রুজি রোজগার একেবারে বন্ধ হয়ে যাবে। রতন দাদা, আপনারা এই অবস্থায় বাইরে যাওয়ার কথা চিন্তা করবেন না। আপনার বৌদি হিসেবে বলছি, আপনারা আরও 2 দিন আমাদের এই গরিবের ঘরে আদরের সাথে থেকে যান। বৌদি, আমরা তো এখানে শুধু একটা রাতের আশ্রয়তেই এসেছিলাম। এখন আবার অসুস্থ পাখি নিয়ে আপনাদের ওপর বাড়তি বোঝা হয়ে থাকতে খুব লজ্জা লাগছে বৌদি। সরলা, তুমি অমন পর ভেবে কথা বলো না তো। এই মোরগগুলোই তো তোমাদের বেঁচে থাকার শেষ ভরসা। এগুলোকে এই জ্বরের মুখে বাইরে নিয়ে গেলে সবকটা যে রাস্তাতেই মারা যাবে। বৌদি, তোমারই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলবো না।
তবে তোমরা যখন এত করে বলছো, আমরা মোরগগুলো সুস্থ না হওয়া পর্যন্ত আর দুদিন এখানেই থেকে যাই সরলা। কানাই বাবু, আমি আজ সকালের দিকে ওই গোপালের ঘরের পাশে গিয়ে একটা চমৎকার জিনিস দেখে এলাম। ওই ভিনদেশি রতনের খাঁচায় একেবারে খাঁটি জাতের বড় মোরগ রয়েছে বাবু। চন্দু, তুই অন্য মানুষের পাখির খোঁজ নিয়ে এই চণ্ডী মণ্ডপে কেন এসেছিস? হ্যাঁ, ওই ভিনদেশি ব্যবসায়ী হাটে বিক্রির জন্যই ওসব নিয়ে এসেছে। এতে আমাদের কি লাভ আছে শুনি? আপনি বুঝতে পারছেন না কানাই বাবু, ওই মোরগগুলো যদি আমরা শহরের বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারি তবে অনেকগুলো টাকা আমাদের এই তহবিলে জমা পড়ে যাবে বাবু। চন্দু, তুই আমার সহকারী হয়ে আমার এমন চুরির কথা বলতে সাহস পাচ্ছিস কোন বুদ্ধিতে? ওই গোপাল আমার গ্রামের মানুষ, ওর ঘরে আশ্রয় নেওয়া লোকের ক্ষতি আমি করব না। কানাই বাবু, আমি তো আপনার লাভের কথাই ভাবছি। গোপাল তো কিছুই জানবে না। আপনি শুধু আমায় নির্দেশ দিন, আমি আজ রাতেই 5টা ভালো মোরগ ওখান থেকে সরিয়ে ফেলবো। চন্দু, তুই যখন এত করে লাভের লোভ দেখাচ্ছিস তবে আর দেরি করিস না। আজকে রাতেই কাজটা সাবধানে করবি যেন গোপাল টের না পায়। সরলা, তুমি খাঁচার ভেতরের মোরগগুলো আরেকবার ভালো করে গুনে দেখো তো। আমার কেমন যেন মনে হচ্ছে খাঁচার ভেতরের ফাঁকা জায়গাটা আজকে বড় লাগছে। আমি তো নিজের হাতেই 2বার গুনলাম, আমাদের খাঁচায় তো 5টা ভালো মোরগ একেবারে কম দেখাচ্ছে। কাল রাতে কি তবে এখানে কোনো চোর এসেছিল? সরলা, আমরা এই অন্য মানুষের ঘরে আশ্রয় পেয়ে শান্তিতে আছি। এই অবস্থায় চুরির বিষয়ে কাউকে কিছু বলা আমাদের একদম উচিত হবে না। তুমি আমার মুখ বুজে থেকো না। আমার মনে হচ্ছে ওই গোপাল ভাই আমাদের বিপদের সুযোগ নিয়ে চুপি চুপি মাঝরাতে আমাদের এই দামি মুরগিগুলো সরিয়েছে। সরলা, তুমি গোপাল ভাইয়ের নামে অমন সন্দেহ এক মনেও এনো না। ও সৎ মানুষ, তা না হলে এই ঝড়ের রাতে আমাদের নিজের ঘরে জায়গা দিত না। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমরা এই চুরির বিষয়ে কাউকে কিছু বলবো না ঠিকই, তবে আমরা যে বোকা নই সেটা ওদের ভালো করে বুঝিয়ে দিতে হবে। রান্নাঘরের দিকে ওটা কার ছায়া পথে দেখা যাচ্ছে রে? ওখানে দাঁড়িয়ে তুই খাঁচার ভেতর হাত ঢোকাচ্ছিস কেন? সামনে বলছি। মাঝরাতে তুমি ঘরের বাইরে এসে এমন জোরে জোরে চিৎকার করছো কেন? চারদিকের মানুষজন সব শান্তিতে ঘুমোচ্ছে। কি হয়েছে আমায় বুঝিয়ে বলো তো। সাবিত্রী, আমি এই মাত্র আমাদের ওই রান্নাবাড়ির পাশে একটা মানুষের ছায়া দেখতে পেলাম। আমার মনে হচ্ছে রতন দাদাদের এই মোরগের খাঁচার কাছে কোনো নতুন চোর এসেছিল। তুমি কি নিজের চোখে ভালো করে দেখতে পেয়েছো যে ওটা চোরই ছিল, নাকি এই রাতের শেষ প্রহরে চারিদিকের কালো মেঘের ছায়া দেখে এমন ভুল করছো? না সাবিত্রী, আমি পরিষ্কার দেখেছি ওটা কোনো মেঘের ছায়া নয়, আস্ত একটা মানুষ ছিল। আমাদেরকে এখন রতন দাদাদের ডেকে খাঁচাটা ভালো করে পরীক্ষা করতে বলা উচিত। রতন দাদার সরলা ক্লান্ত হয়ে ও ঘরে ঘুমোচ্ছে। এখন ওদের অমন করে ডেকে বিরক্ত করাটা ঠিক হবে না। হয়তো কোনো চোর আসেইনি। চলো ঘরে যাই। সরলা, তুমি এখানে এসে দাঁড়িয়ে রইলে কেন বোন? কাল মাঝরাতে আমাদের এই রান্নাবাড়ির পাশে চতুর একটা চোরের ছায়া দেখা গিয়েছিল, তো তোমায় ডাকতেই চেয়েছিল। বৌদি, আপনি শুধু শুধু এই দুপুরে রোদে দাঁড়িয়ে আমাদের সামনে অমন চোরের গল্প বানাচ্ছেন কেন বলুন তো? আমরা তো ভালো করেই জানি যে চুরি কারা করেছে। সরলা, তুমি নিজের মুখের ভাষাটা একটু সামলাও। তুমি আমার সামনে দাঁড়িয়ে অমন কড়া সুরে কোন চুরির কথা বলছো? আমি তো তোমার কথা মাথা মুন্ডু কিচ্ছু বুঝছি না। বৌদি, আজ সকালেও আমাদের খাঁচা থেকে আরো 5টা মোরগ একেবারে গায়েব হয়ে গিয়েছে। তার আগের রাতেও 5টা চুরি হয়ে গিয়েছিল, কিন্তু আমরা ভিনদেশি বলে কাউকে কিছু বলিনি। সরলা, আমরা তোমাদের এই ঝড়ের রাতে নিজের ঘরে আদর করে আশ্রয় দিলাম, আর তোমরা আজ আমাদেরকেই নিজের ঘরে চোর বানিয়ে অপমান দিচ্ছ। বৌদি, আমরা ভিনদেশি মানুষ বলে কি আমাদের বুদ্ধি নেই? এই ফাঁকা পথে আপনাদের বাড়ি ছাড়া আর কেই বা জানে আমাদের এই দামি মোরগের কথা? কে চুরি করতে আসবে? সরলা, এই গ্রামে আমাদের বংশের একটা সম্মান আছে। কে চুরি করে তার সুরাহা আমি অবশ্যই করব। যতদিন না চোর ধরছি ততদিন তোমাদের আমি এই বাড়ি থেকে কোথাও যেতে দেব না। কানাই বাবু, আমি আজকে আপনার কাছে একটা জরুরি কথার সুরাহা করতে এসেছি। আমাদের ঘরে আশ্রয় নেওয়া ওই রতন দাদার মোরগগুলো প্রতিদিন রাতে কে অমন করে চুরি করছে বাবু?
গোপাল, তুমি এই সাত সকালে আমার চণ্ডী মণ্ডপে এসে আমাকে উল্টো অমন চড়া সুরে জিজ্ঞেস করছো কেন ভাই? তোমার কি মনে হয় এই গ্রামের মোড়ল হয়ে আমি চুরি করেছি? বাবু, আমার কাছে তো হাতে নাতে ধরবার মতো কোনো নতুন প্রমাণ নেই, তবে কালকে মাঝরাতে আমি নিজের চোখে যে ছায়াটা দেখেছি সেটা আপনার এই সহকারী চান্দুর মতোই দেখতে বাবু। গোপাল, তুমি নিজের মুখের সীমানা ভালো করে পেরিয়ে যাচ্ছ। আমার চান্দু কোনো দিন অমন চুরির কাজ করতে যাবে না। তুমি এখন আমার এই বড় বাড়ি থেকে দূর হও। বাবু, এই মোরগের কথা আপনি আর চান্দু ছাড়া এই গ্রামের অন্য কোনো মানুষ জানতো না। আমার বাড়ির আশেপাশে অন্য কোনো ঘর বাড়িও নেই যে তারা খবর পাবে। তুমি আর একটা বাড়তি কথা আমার এই চণ্ডী মণ্ডপে দাঁড়িয়ে বলবে না গোপাল। আমি এই গ্রামের মোড়ল, আমার সহকারীকে নিয়ে অমন কথা আমি এক মুহূর্ত সহ্য করব না। বাবা, আপনি আজকে আমার নিজের ক্ষমতা দেখিয়ে অমন করে তাড়িয়ে দিতে পারেন, তবে মনে রাখবেন যদি আপনি আর চান্দু মিলেই চুরি করে থাকেন তবে একদিন হাতে নাতে ধরা পড়তেই হবে। চান্দু, আজকে সকালের দিকেই গোপাল আমার এই চণ্ডী মণ্ডপে এসে চড়া সুরে চুরির বিষয়ে শাঁসিয়ে গেল রে ভাই। ও নাকি মাঝরাতে তোর ওই ছায়াটা ভালো করে দেখে ফেলেছে। কানাই বাবু, কাল রাতের শেষ প্রহরে আমি যখন খাঁচার ভেতরে হাত ঢুকিয়েছিলাম তখন ও হঠাৎ বাইরে চলে এসেছিল। আমি তো প্রায় হাতে নাতে ধরা পড়ে গিয়েছিলাম বাবু। ও চতুর লোক। গোপাল তো আমাকে নিজের মুখে সবার সামনে ওভাবে দোষারোপ করে চলে গেল রে চান্দু। ও নাকি চুরির সুরাহা না করে আমাদের নতুন করে ছাড়বে না। কানাই বাবু, ও আমাদের যত বড় মোড়লই ভাবুক না কেন, আমি এবার ওদের একটা মোরগও খাঁচায় অবশিষ্ট রাখবো না। আমরা আজ রাতেই সব কটা চুরি করে নিয়ে এসে আনন্দ করে পিকনিক করে খেয়ে ফেলবো। সাবিত্রী, তুমি জানালার আড়ালে দাঁড়িয়ে নিজের কান পেতে এই দুই চোরের কথাবার্তাগুলো এক মনে শোনো। কানাই বাবু আর চান্দু মিলেই যে আমাদের ঘরের অতিথিকে ঠকাচ্ছে তা আজকে প্রমাণ হলো। আমি তো নিজের কানে সব শুনলাম। এই মোড়লবাবু নিজের এত বড় পদের লোভ সামলাতে না পেরে এমন কাজটা করেছে। এবার আমরা ওদের ভালো করে হাতে নাতে ধরব। রতন দাদা, আমাদের এই গ্রামে এসে আপনাদের এমন একটা অসহায় বিপদের মুখে পড়তে হলো, তার জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে এক মনে ক্ষমা চাইছি। সরলা, তুমি আমার ওপর অমন করে রাগ করো না বোন। তোমাদের এই সুন্দর সুন্দর মোরগগুলো আমাদের গ্রামের মোড়ল কানাই বাবু আর চতুর সহকারী তার চান্দু মিলে চুরি করেছে। আমরা সব জেনেছি। গোপাল ভাই, তুমি অমন করে আমাদের সামনে হাত জোর করে ছোট হয়েও না। আমরা তো ভিনদেশি মানুষ বলে প্রথমে ভুল বুঝে তোমাদের এই সততার উপর অমন সন্দেহ করতে গেছিলাম। বৌদি, আমার নিজেরই খুব লজ্জা করছে। আমি রাগের মাথায় আপনাদেরকে এত খারাপ খারাপ কথা শুনিয়েছি। আপনারা আমাদের এই দুর্যোগের রাতে নিজের ঘরের ভেতর আদর করে আশ্রয় দিয়েছিলেন। রতন দাদা, পুরনো দিনের কথা আর মনে রাখবার দরকার নেই। আজকে রাতে ওই চান্দু আর কানাই বাবু আপনাদের খাঁচার বাকি সমস্ত মোরগ একসাথে চুরি করবার জন্য আবার আসবে। গোপাল ভাই, ওরা যদি আজকে রাতে আমাদের এই বাকি পাখিগুলো সরাতে আসে তবে আমরা সবাই মিলে পথের আড়ালে ওঁত পেতে থাকবো। এবার ওই চোর মোড়লকে ভালো করে হাতে নাতে ধরতে হবে। তুমি একদম ঠিক বলেছ। আমরা এবার চোর ধরে ওই কানাইবাবুর কাছ থেকে আমাদের সব মোরগের ক্ষতিপূরণ ভালো করে আদায় করব। তবেই আমাদের মনে শান্তি ফিরবে। গোপাল ভাই, ওই দেখো চান্দু আর কানাই বাবু আমাদের সমস্ত মোরগ একটা চটের বস্তায় ভেতরে ভরে চতুরভাবে সদর গেটের বাইরে পথ ধরে চলে যাচ্ছে। রতন দাদা, আপনারা এখন তাড়াহুড়ো করে ওদের সামনে গিয়ে চিৎকার করবেন না। ওরা লাঠি হাতে আছে। এই আধারে ওদের হাতে নাতে না ধরে সাবধানে পেছন পেছন চলুন। চান্দুর মাথায় ওটা কি একটা বস্তা দেখা যাচ্ছে, দেখো। ওরা নিশ্চিন্ত মনে রাস্তা দিয়ে বনের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও চুপি চুপি ওদের পিছু নিই। বৌদি, আমার তো এই কড়া অন্ধকারে ভয় করছে গো। এই চোরগুলো আমাদের পেছনে পথে দেখে ফেলে যদি, তবে তো আমাদের লাঠি দিয়ে চড়াও হতে পারে। সরলা, তুমি নিজের মন শক্ত করো। তোমার পাশে তো তোমার স্বামী আর গোপাল ভাই দুজনেই আছে। আমরা এখন ওদের হাতে নাতে ধরবো না, আগে দেখি ওরা বস্তায় কোথায় নিয়ে যায়। রতন দাদা একদম ঠিক কথাই বলেছেন। ওরা বনের ধারে ওই ফাঁকা চণ্ডী মণ্ডপের দিকে যাচ্ছেন, মানে মনে হচ্ছে আমরা দেরি না করে সাবধানে ঝোপের আড়াল দিয়ে পা বাড়াই।
রতন দাদা, চারিদিকের পথে কড়া ঝড় শুরু হয়ে গেছে। ওই দেখো, কানাইবাবু আর চান্দু এই ঝড়ের মাঝেই চণ্ডী মণ্ডপের ভেতর বড় হাঁড়িতে মোরগের মাংস রান্নার আয়োজন করছে। আমাদের এই কালো মেঘের আধারে সাবধানে পা ফেলে এগোতে হবে যেন ওরা টের না পায়। গোপাল ভাই, এই দুর্যোগের মধ্যে আর অমন দূরে দাঁড়িয়ে থেকে কোনো নতুন লাভ নেই। চলো এবার এগিয়ে গিয়ে ওদের ভালো করে হাতে নাতে ধরতে হবে। আমাদের সমস্ত পাখি ওখানে ছটফট করছে, আর এই চোরগুলো এখানে বসে উৎসব করবার ফোন দিয়ে আসছে। হ্যাঁ রতন দাদা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আর এক মুহূর্ত হাত গুটিয়ে বসে থাকা যাবে না। আমরা সবাই মিলে একসাথে চণ্ডী মণ্ডপের ভেতর ঢুকে ওই চোর মোড়লকে বন্দি করে চলুন। আজকে ওদের এই চুরির খেলা আমরা এক্কেবারে শেষ করে দেব। চান্দু, তুই উনুনের ভেতর আর একটু শুকনো খড় তাড়াতাড়ি গুঁজে দে তো ভাই। বাইরে অমন ঝড় বৃষ্টি শুরু হলো যে রান্নার আগুনটাই তো একেবারে নিভে যাওয়ার উপক্রম হয়েছে। মাংসের ঝোলটা ঠিক মতো না ফুটলে তো মুখে দেওয়া যাবে না। কানাই বাবু, আমি তো নিজেই হাত দিয়ে জোরে বাতাস দিচ্ছি, কিন্তু চারিদিকের জানলা দিয়ে এমন আসছে যে মাংসের হাঁড়িটা উল্টে যাবে মনে হচ্ছে। আমাদের বিপদ হলো বাবু। এই ঝড়ের রাতে আমরা এখন বড় ফাঁপড়ে পড়ে গেলাম। কানাইবাবু, আপনার এই চুরির রান্না আর কোনো দিনও সম্পূর্ণ হবে না। আমরা রতন দাদাকে সাথে নিয়ে আজকে আপনাদের এই বনের ভেতরের কীর্তি ভালো করে হাতে নাতে ধরে ফেলেছি। এখন আর পালানোর কোনো পথ খোলা নেই। কানাইবাবু, আপনি নিজের এত বড় পদের লোভ সামলাতে না পেরে আমাদের এই ভিনদেশি মানুষের এতগুলো দামি মোরগ অমন চতুরভাবে চুরি করলেন। আগামীকাল সকালেই এই চণ্ডী মণ্ডপে আপনাদের বিচার হবে। গ্রামের মানুষ আপনাদের এই স্বভাবের কথা সব জানতে পারবে। হ্যাঁ, হরিপদ কাকা, আমাদের এই গ্রামে রতন দাদা নামের একজন ভিনদেশী মানুষ অসহায় হয়ে আশ্রয়ের জন্য এসেছিলেন, কিন্তু আমাদের মোড়ল কানাইবাবু আর চান্দু মিলে ওনার সমস্ত মোরগ চুরি করেছে, যা আমাদের এই গ্রামের জন্য লজ্জার কথা। গোপাল, তুমি এই চণ্ডী মণ্ডপের সামনে দাঁড়িয়ে গ্রামের প্রধান মোড়লের নামে কড়া সুরে কথা বলছো। তোমার কাছে কি এই চুরির বিষয়ে হাতে নাতে ধরার মতো কোনো নতুন প্রমাণ আছে, নাকি শুধু অনুমানের ওপর ভিত্তি করে এমন অপবাদ দিচ্ছ? হ্যাঁ হরিপদ কাকা, আমরা কালকে মাঝরাতের কড়া ঝড়ের মধ্যে বনের ভেতরের চণ্ডী মণ্ডপে গিয়ে কানাইবাবু আর চান্দুকে এই রতন দাদার মোরগের মাংস রান্না করা অবস্থায় ভালো করে হাতে নাতে ধরেছি। পুরো গ্রামের সামনে আজকে ওদের এই চুরির কথা সাজিয়ে দিলাম। হরিপদ কাকা, একজন ভিনদেশি ব্যবসায়ী আমাদের এই গ্রামে বেড়াতে এসে যদি এমন বিপদের মুখে পড়ে, তবে কি আমাদের এই গ্রামের নাম চারিদিকে হাটে বাজারে খারাপ হবে না? আমরা তো এখানে একটুখানি আশ্রয়ের আশাতে এসেছিলাম কাকা। রতন, তোমার কথা সত্য। কানাইবাবু নিজের লোভের জন্য আজ আমাদের এই পুরো গ্রামের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। এখন আর কোনো ভিনদেশি মানুষ এই পথে আসতে সাহস পাবে না। আমাদের মাথা আজ লজ্জায় নিচু হয়ে গেল। হরিপদ কাকা, আমার বড় ভুল হয়ে গেছে। আপনি আমাকে গ্রামবাসীদের সামনে অমন করে আর লজ্জা দেবেন না। রতন যা ক্ষতিপূরণ চাইবে আমি নিজের তহবিল থেকে তার সমস্ত টাকা দিয়ে দেব। আমাকে শুধু এই মারের হাত থেকে বাঁচান কাকা, বাঁচান। কানাইবাবু, তুমি নিজের অন্যায় স্বীকার করেছো ঠিকই, তবে এই চুরির জন্য তোমাকে আজ থেকে এই মোড়ল পদ থেকে একেবারে বহিষ্কার করা হলো। এবার থেকে এই গ্রামের নতুন মোড়ল হবে আমাদের সৎ গোপাল, যে সব সময় ভালো মন নিয়ে মানুষের পাশে থাকবে। গোপাল ভাই, আমাদের এই হাটের বাজারে জরুরি কাজ আছে, তাই ভাবলাম আর দেরি না করে কালকে সকাল হতেই আমরা নিজের গ্রামে ফেরবার পথ ধরে রওনা দেব। আমাদের অনেক অনেক কাজ বাকি আছে ভাই, পরে আবার কোনো সুযোগ বুঝে গ্রামে আসবো। রতন দাদা, আপনারা এত তাড়াতাড়ি আমাদের এই গরিবের ঘর ছেড়ে চলে যাবেন না। আমাদের এই গ্রামে এসে আপনাদের মনে আঘাত লেগেছে, একজন মোড়লের লোভের জন্য আপনাদের এত কষ্ট হলো, তার জন্য আমি আরেকবার আপনাদের কাছে ক্ষমা চাইছি। গোপাল ভাই, তুমি অমন বড় মন দিয়ে আমাদের সামনে আর ক্ষমা চেও না। তোমার এই চতুর বুদ্ধির জন্য আজ আমরা সব মোরগের ক্ষতিপূরণ ওই কানাই বাবুর কাছ থেকে ভালো করে পেয়েছি। তোমাদের মতো ভালো আশ্রয়দাতা পাওয়া ভাগ্যের কথা। সরলা, তুমি নিজের বড় বোন হিসেবে আমার একটা আবদার রাখো। আজ রাতে ওই কানাইবাবুর কাছ থেকে উদ্ধার করা মোরগের মাংসগুলো আমি নিজের হাতে যত্ন করে রান্না করেছি। তোমরা সবাই পেট পুড়ে খেয়ে যাও। যাওয়ার আগে এইটুকু আনন্দ তো করাই যায়। বৌদি,
তোমার হাতের এই চমৎকার রান্নার সুগন্ধ তো চারিদিকের এই পথে একেবারে ছড়িয়ে গিয়েছে। আমরা আজকে রাতের শেষ প্রহরে সবাই মিলে একসাথে দাওয়ায় বসে এই মাংস ভাত তৃপ্তি করে খাবো সরলা। গোপাল ভাইয়ের এই আবদার আমরা কোনোদিনও ভুলবো না। হ্যাঁ রতন দাদা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। নিজের ঘরে অতিথি এলে তাকে না খাইয়ে বিদায় দেওয়া বড় অন্যায়। আসুন আসুন আমরা সবাই মিলে মাটির থালায় খাবার বেড়ে বসি, আজকে রাতটা আনন্দ করে একসাথে কাটিয়ে দিই।